হাই স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? পরমাণু মডেল পড়বো। তো পরমাণু মডেল একবারে ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসছো বা এই ছোট নিচু ক্লাস থেকে পড়ে আসছো। সেই মডেলে বিশেষ করে সেই মডেলটা আমরা রাদারফোর্ডে আমরা পড়ি। রাদারফোর্ড মডেলে কি বলা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ কেন্দ্রীভূত, পরবর্তীকালে সেই পজিটিভ চার্জও কিন্তু আবিষ্কার হয়েছে, নিউট্রন আর প্রোটন। নিউট্রন আর প্রোটন নিউক্লিয়াসে থাকে কেন্দ্রে, আর তার চারিদিকে বিভিন্ন অরবিটে বা বিভিন্ন কক্ষপথে কি মুভ করছে? ইলেকট্রনগুলো মুভ করছে, অর্থাৎ নেগেটিভ চার্জ পার্টিকেল মুভ করছে। এই এক্সপেরিমেন্টটা রাদারফোর্ডের আগেও করেছিল, কিন্তু 1911 খ্রিস্টাব্দে, মানে ধরো ফটো ইলেকট্রিক আবিষ্কার হয়েছে 1905 খ্রিস্টাব্দে, যেটা কোয়ান্টাম থিওরি। তারপরে রাদারফোর্ডের দুজন সহযোগী, দেখবে তোমাদের বইয়ে লেখা আছে, সেই সহযোগীর নাম এর স্টুডেন্ট ছিল দুজনেরই, এইচ গিগার আর একজনের নাম হচ্ছে এইচ গিগার, আর আরেকটা বিজ্ঞানীর নাম হচ্ছে রামস্টেন, বা বিজ্ঞানীটার নাম ছিল মার্সডেন। এইচ গিগার ও মার্সডেন, এটা মার্সডেন, এই দুজন বিজ্ঞানী তারা এই সেট আপ করেছিল পুরো আলফাবেটিক্যাল রেডিয়েশন, আলফাবেটিক্যাল যে বিক্ষেপণ পরীক্ষা, সেই বিক্ষেপণ পরীক্ষা, এবং তারা সেই পরীক্ষা থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছিল। তো পরীক্ষাটা কীরকম ছিল দেখো। পরীক্ষাটা ছিল যে এখানে আলফা পার্টিকেল রেডিয়েট হচ্ছে একটা যন্ত্র, যেটা সাধারণত আমরা বিসমার্ক পরমাণু থেকে করি, বিআই। এইখানে ধরো আলফা পার্টিকেল রেডিয়েট হয়। তা আলফা পার্টিকেল আমরা নেচার জানি, আলফা পার্টিকেল নেচার কি? হিলিয়াম। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম অ্যাটমের চার্জ, মানে যখন তার আয়োনাইজেশন কন্ডিশনে থাকবে, সেই আয়োনাইজেশন কন্ডিশনটা হচ্ছে এই পার্টিকেলটা, হিলিয়াম আয়োনাইজেশন। আলফা পার্টিকেল ইকুয়াল। এবং এইটাকে খুব নেরো করার জন্য অনেকগুলো ব্রিক্স লাগানো থাকে, সেই ব্রিক্সগুলো আবার হয় লেডের অনেক ব্রিক্স লাগানো থাকে, মানে উল্টা পাল্টা যে রেডিয়েশন আসবে সেই রেডিয়েশনগুলোকে কি করবে? অ্যাবজর্ব করে নেবে। উল্টা পাল্টা যে রেডিয়েশন আসবে, লেড, এটাকেও তাহলে আমি লেডেই লিখে দিলাম। উল্টা পাল্টা যে রেডিয়েশন আসবে সেই রেডিয়েশনগুলোকে কি করবে? অ্যাবজর্ব করে নেবে। যে রেডিয়েশন আসবে তাদের অ্যাবজর্ব, মানে বা বলতে পারি বিমটাকে কি করবে? নেরো করবে। এই যে আলফা পার্টিকেলের যে বিমস আসছে, সেই বিমসটাকে কি করবে? অনেকটা নেরো করবে, অনেকটা সরু করে নেবে। এই যে বিমসটা আসছে, সেই বিমসটা। এরপর এইখানে এই জায়গাটাতে একটা কি রাখা হয়? খুব পাতলা ধাতব পাত। পাতলা মানে যার থিকনেসটা আছে 10⁶ থেকে 10⁻⁻8 মিটার, মানে ভাবতে পারছো কতটা পাতলা। তো এইটার জন্য চুজ করা হয় কি না, চুজ করা হয় সোনাকে চুজ করা হয়, না হলে জিঙ্ককে চুজ করে। কারণ সোনা বা জিঙ্ককে পিটিয়ে আমরা কি করতে পারি? অনেক, মানে থিকনেসটা অনেকটা কমিয়ে দিতে পারি যদি আমরা সোনা বা জিঙ্ক তৈরি করি। তো এই এক্সপেরিমেন্টে এনারা যেটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে AU, সোনা ব্যবহার করেছিলেন, এবং এই থিকনেসটা এই বর্ডারে নিয়ে এসেছিলেন। মানে ভাবতে পারছো কতটা তোমার সোনার পাতের থিকনেস। তার মানে আমরা ধরে নিতে পারি এই যে প্লেটটা আছে, সেই প্লেটটা হচ্ছে এক একটা অ্যাটমের একটা সজ্জা, মানে এতটাই পিঠে থেকে পাতলা করে দিয়েছে, মানে এরকমভাবে অ্যাটমগুলো আছে, ধরুন এইভাবে অ্যাটমগুলো সজ্জা আছে, মানে এদিকে আর কোনো অ্যাটম নেই, এদিকেও আর কোনো অ্যাটম নেই। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা ধরে নিই, তাহলে ধরে নেব যে একটা অ্যাটমের মধ্যে আলফা পার্টিকেল কী হবে, এরপর কোন দিকে বাঁকবে না বাঁকবে সেটা, এবং বাঁকবে না বাঁকবে না, বা তারা যে স্ক্যাটার করছে বা বেঁকে যাচ্ছে, সেইটা বোঝার জন্য এখানে একটা স্ক্রিন রাখা হয় খুব বড় ধরনের। সেই স্ক্রিনটা হচ্ছে এবং স্ফেরিক্যাল স্ক্রিন, এবং এই স্ক্রিনটাতে লেয়ার দেওয়া হয় ZnS এর, জিঙ্ক সালফেট। কেন জিঙ্ক সালফেট নেওয়া হয় না? জিঙ্ক সালফেট দিয়ে একটা যেগুলো আমরা প্রতিপ্রভা বলি, সেই প্রতিপ্রভা বা রেডিয়েশন এনার্জি, এগুলো তো রেডিয়েট করছে, মানে আলফা পার্টিকেলটা রেডিয়েশন এনার্জি, সেই এনার্জিতে অ্যাবজর্বিং পাওয়ারটা খুব হাই, মানে একটু বেশি আর কি অ্যাবজর্বিং পাওয়ার। এরপরে এক্সপেরিমেন্টাল যে সেটা বলে যা হোক, এদিকে আমার জায়গা থেকে একটু বড় হবে, সব ইকুয়ালি আর কি, স্ফেরিক্যাল থাকবে এটা। এখান থেকে যে সিদ্ধান্তগুলোর উপর নেওয়া হচ্ছে দেখো, বা এক্সপেরিমেন্ট কী কী অবজার্ভ করছিল। 1 নম্বর অবজার্ভ করছি যে যদি আমরা 10,000টা আলফা পার্টিকেল পাঠাই, তার 2-1টা হচ্ছে এই ডিরেকশনে মুভ করে যাচ্ছে, যে ডিরেকশনে গেছে সেই ডিরেকশনে, যেমন ক্রিকেট বল একবার স্ট্রেটে 6 মারা যাবে, ওই বরাবরই চলে আসে, 6 নিয়ে 4, মানে সোজা উপরে অ্যাঙ্গেল করছে। আচ্ছা, তারপরে কিছুগুলো কি করছে, এইভাবে কি করছে, এখানে যে পরমাণু একটু ডিফ্লেক্টেড হয়েছে, এটাও একটু ডিফ্লেক্টেড হয়েছে, আর বাকি সবাই কিন্তু একবারে স্ট্রেট, ঠিক আছে, বাকি সব স্ট্রেটভাবে মুভ করে যাচ্ছে, মানে কোনো বাঁকছে না। মানে 10,000-এর মধ্যে ধরে নাও তোমার হচ্ছে ধরো 9,950, খালি 50টা পড়ে থাকছে এদের জন্য। তার মানে কি বলা যাচ্ছে? পরমাণু অধিকাংশ স্থানে কি হচ্ছে? ফাঁকা।
আবার এইখানে যদি আমরা ধরে নিই যে পরমাণুর, ধরো এটা পরমাণু পজিটিভ চার্জ, তারপরে যদি নেগেটিভ ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো কি করবে দেখো, এই যে হিলিয়াম আছে, হিলিয়াম তো আমরা পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভকে কি করবে, অ্যাট্রাকশন করবে। তাহলে এই অ্যাট্রাকটিভ পাওয়ারটার জন্য সামথিং ডিফ্লেক্টেড হবে, একবারে স্মল, কারণ আলফা পার্টিকেলের যে মাস ইলেকট্রনের মাসের থেকে অনেক বেশি। কারণ যদি আমরা এদের মাসটা দেখি, ইলেকট্রনের হচ্ছে 9.1 × 10⁻³ কেজি হয়, আর একটা আলফা পার্টিকেলের হবে 4 × 1.67 × 10⁻27 কেজি। দেখো এইখানেই পাওয়ার আছে কত, দেখো মানে 27 মানে 4 এর অর্ডার হয়ে গেল। আর এটার সঙ্গে দেখো 4 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে 4 মানে এটা 4 দুগুণে 8, 8 মানে এইগুলো দেখো ব্যালেন্স হয়ে গেল এই টার্মটা। এইখানে কেবলমাত্র 4 অর্ডার থাকছে। 4 অর্ডার মানে বুঝতে পারছো কত, মানে প্রায় 10,000 এর কাছাকাছি আসছে। তাহলে ওই অর্ডারের জন্য আমরা কি করছি, যে খুব ডিফ্লেক্টেড কম, মানে কত পার্সেন্ট বলতে পারো, 1 ডিগ্রি কি সামথিং এরকম তোমার ডিফ্লেক্টেড আসতে পারে, তাহলে যে ডিফ্লেকশন। তাহলে এই ছিল তাদের এক্সপেরিমেন্ট, এবং এখান থেকে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো এরপর আমরা জাস্ট একটু লিপিবদ্ধ করে নিই। তাহলে এটা অনেক ক্ষেত্রে বলতে পারে যে মার্সডেন বা গিগারের এক্সপেরিমেন্ট, সেটাও কিন্তু ঠিক। কিন্তু যেহেতু রাদারফোর্ডের তত্ত্বাবধানে পুরো এক্সপেরিমেন্টটা করেছিলেন, বা তার সময় তাদের গ্র্যাজুয়েশনও থাকেনি, এই জন্য রাদারফোর্ডের নাম অনুসারেই কিন্তু হয়েছে, মানে যে দুজন স্টুডেন্ট তার তখন গ্র্যাজুয়েশনও থাকেনি। তাহলে 1 নম্বর আমরা পয়েন্ট লিখবো, একটু বাম দিক থেকে লিখি। 1 নম্বর পয়েন্ট আসবে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। 2 নম্বরে লিখব পরমাণুর স্মল বা খুব কম স্থানে বা পরিসরে পজিটিভ আধান অবস্থিত। খুব কম পরিসরে কি পজিটিভ আধান অবস্থিত। নাম্বার 3 পয়েন্ট লিখব নেগেটিভ চার্জ বা আধান, যদিও আবিষ্কার হয়ে গেছে পরের সময় 1911 আধান পজিটিভ চার্জ এর চারিদিকে পরিভ্রমণ করছে। কোনো নির্দিষ্ট, কিন্তু এখানে বলেনি যে কোনো নির্দিষ্ট কক্ষপথে বা কিভাবে পরিভ্রমণ করছে, সেটা কিন্তু বলে, কেবলমাত্র বলেছে পরিভ্রমণ করছে, মানে তারা ঘুরে বেড়াচ্ছে আর কি। যাও কার চারিদিকে, না পজিটিভ চার্জের চারিদিকে তারা ঘুরে বেড়াচ্ছে। এইগুলো ছিল তাদের সিদ্ধান্ত। আবার ধরে নিয়েছিল যে তাদের স্থিতিতড়িৎ আকর্ষণ বলেছে এগুলো। এরপর যদি আমরা মানে পরবর্তীকালে যখন ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব দিল, যে ক্লাসিক্যাল মেকানিক্সের, ম্যাক্সওয়েলের দুটো আছে, কোয়ান্টাম আছে, ক্লাসিক্যাল আছে। তো ক্লাসিক্যাল তত্ত্ব, ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল যে থিওরি, সেই থিওরি অনুসারে বলছে কি সনাতন পদার্থবিদ্যা বলে বাংলা, যাই হোক, সেই থিওরি অনুসারে বলছে যে ইলেকট্রনগুলি যখন মুভ করবে, মানে কি একটা চার্জ পার্টিকেল যখন গতিবেগে মুভ করছে, বা যদি সার্কুলারও মুভ করে, ভাবো আমরা সার্কুলার মোশন তো পড়েছি অলরেডি, সার্কুলার মোশনে মুভ করছে, এটা ভি ভেলোসিটি, এটার আপওয়ার্ড ডিরেকশনে ভি, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ভি, এটা এই ডিরেকশনে ভি। তার মানে দেখো এই যে ভেলোসিটি ভি আছে, ভেলোসিটি যদি ম্যাগনিটিউড না চেঞ্জ হয়, ডিরেকশন যদি অনলি চেঞ্জ হয়, তার মানে কি ডিরেকশন চেঞ্জ হবে না, অ্যাক্সেলারেশন আট হবে। এই জন্য আমরা কি লিখেছি, না কেন্দ্রের দিকে একটা কি কাজ করে, অ্যাক্সেলারেশন আছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, অপকেন্দ্র বল, তার জন্য এটা হচ্ছে অভিকেন্দ্র বল, আর বাইরের দিকে ওই জন্য অপকেন্দ্র ফোর্স জেনারেট হয়। তাহলে ম্যাক্সওয়েল বলছে যে চার্জ পার্টিকেল হয়, যদি সেটা যদি অ্যাক্সেলারেটেড হয়, তাহলে কি হবে, এনার্জি রেডিয়েট করবে। তাহলে ইলেকট্রন দেখো বলেছি চারিদিকে পরিভ্রমণ করছে, তাহলে চারিদিকে পরিভ্রমণ যদি করে, এটা একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রনের তো চার্জ আছে, তাহলে সেটা কি করবে, এনার্জি রেডিয়েট করবে। তাহলে এনার্জি রেডিয়েট করলে কি হবে, এক সময় তো তার এনার্জি পুরো শেষ হয়ে যাবে। তাহলে এনার্জি যদি পুরো শেষ হয়ে যায়, তাহলে কি করবে, বা এখানে পজিটিভ চার্জ আছে, এনার্জি কমতে কমতে একে এখানে, তার মানে পরমাণু কোনো অস্তিত্বই থাকবে না, কিন্তু অস্তিত্ব আছে, এটা আপনি এক্সপ্লেন করতে কিন্তু পারেননি, এটা তার ত্রুটি। তাহলে আমরা এখানে লিখব রাদারফোর্ডের ত্রুটি কি, রাদারফোর্ডের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলে লেখো, পরমাণু মডেলের
1 নাম্বার লিখব যে ইলেকট্রনগুলি পরিভ্রমণ করলে শক্তি বিকিরণ করবে এবং নিউক্লিয়াসের উপর বা নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। কিন্তু তা হয় না, এটি উনি ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু তা হয় না। ঠিক আছে, এটি ব্যাখ্যা করতে পারে না বা ওই তত্ত্ব অনুসারে ওই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, এটা কোন শক্তি না হচ্ছে ম্যাক্সওয়েলের গতিশীল কোনো আধানের যে তত্ত্ব, সেই তত্ত্ব দ্বারা এটা কিন্তু সেই তত্ত্ব অনুসারে তার আছড়ে পড়ার কথা, কিন্তু তিনি ব্যাখ্যা করতে, কারণ এই তত্ত্ব অনুসারে তার যে মডেল, সেই মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। নাম্বার 2 হচ্ছে যে ধরো আমরা যখন স্পেকট্রাম করছি, এখানে দেখো কি বলেছি যে কোনো দেখো বলেছি যে ইলেকট্রন চারিদিকে পরিভ্রমণ করবে, কোন কক্ষপথে নেই, মানে তার তত্ত্ব অনুসারে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে চারদিকে। যে কোনো যদি কক্ষপথে ঘুরতে পারে তার ক্ষেত্রে কি হবে না, আমরা বর্ণালীর ক্ষেত্রে বর্ণালী কেন অবিচ্ছিন্ন হয়, আচ্ছা অবিচ্ছিন্ন বলে বা বিচ্ছিন্ন, এখানে অবিচ্ছিন্ন তো কন্টিনিউয়াস করা হয়েছে, মানে ডিসক্রিট আর কি। বর্ণালী কেন বিচ্ছিন্ন হয় তা এই মডেল ব্যাখ্যা করতে পারে না। এইগুলো এই দুটো ছিল তার ত্রুটি। নাম্বার 1 যে ইলেকট্রন আছড়ে পড়বে, নাম্বার 2 হচ্ছে বিচ্ছিন্ন। যেমন আমরা যদি বা পরবর্তীকালে এক্সপ্লেন করে দেখা গেছে, ধরো তুমি গ্যাসগুলোকে কি করলে, গ্যাসগুলোকে কোনো ইলেকট্রিক আর্ক, মানে ইলেকট্রিক আর্ক মিনস হচ্ছে তোমার বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠিয়ে তাকে তুমি গ্যাসের যে ভেপার আছে সেই ভেপারে কনভার্ট করলে, বা গ্যাস ভেপারের উপরে তুমি ডিরেক্ট স্ফুলিঙ্গ করলে, তার ক্ষেত্রে কি স্পেকট্রাম বের হয়। দেখো এই ধরনের স্পেকট্রামগুলোকে বলা হয় এমিশন স্পেকট্রাম, এমিট করছে। তো সেই এমিশন স্পেকট্রামে কিছু পার্টিকুলার আমাদের কালার দেখতে পাওয়া যায়, মানে সব কালারগুলো কিন্তু আমরা দেখতে পাই। যদি এটা হতো যে অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যেত, তাহলে সবগুলো আমরা পেতাম, বা কতগুলো লাইন পাওয়া যায়, মানে এটা ধরো রেড, এটা ব্লু, এরকম লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম কেন হচ্ছে রেখা বর্ণালী, সেটাও কিন্তু এখানে আসতে পারে যে রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি পরমাণু মডেল। বা উল্টাটা যদি বলি, যদি অ্যাবজর্বিং স্পেকট্রাম, মানে হোয়াইট লাইট যদি কোনো গ্যাস ভেপার উপরে আমরা ফেলি, তার ক্ষেত্রে দেখা যায় কিছু স্পেকট্রাম ডার্ক আছে, কিছু কালারফুল আছে। তাহলে ডার্ক কালারফুল আমরা স্পেকট্রাম দেখতে পাই, লাইন স্পেকট্রাম, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু উনি ব্যাখ্যা করতে পারেনি। এই দুটো ছিল তার ত্রুটি, পরমাণু মডেলের ত্রুটি। এই ত্রুটি আর যাই হোক, 1911 খ্রিস্টাব্দে যে ধারণাটা এনে দিয়েছেন, এই ধারণার উপরে বেস করে কিন্তু পরবর্তীকালে আমাদের যে কোয়ান্টাম মডেল বা কোয়ান্টাম তত্ত্ব দিয়ে এই মডেলগুলো বা পরমাণু মডেলকে এক্সপ্লেন করা সম্ভব হয়েছে। আর যিনি করেছেন তার নাম হচ্ছে, তোমরা ভালোভাবেই জানো মনে হয়, বোর, নিলস বোর করেছেন। তো নিলস বোর কতগুলো অ্যাজাম্পশন করেছেন। অ্যাজাম্পশন মিনস হচ্ছে যে খালি এক্সপ্লেন না করে অ্যাজাম্পশন করেছেন সেই ব্যাপারটা নয়, বিভিন্ন এক্সপ্লেন তো করবে অবশ্যই, তারপরে কিছু অ্যাজাম্পশন করেছেন। সেই অ্যাজাম্পশন থেকে, এবং সেই অ্যাজাম্পশনগুলো সবগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের বা কোয়ান্টাম তত্ত্ব ধরে সেগুলোকে উনি অ্যাজাম্পশন করেছেন। এবং পরবর্তীকালে তাদের আমরা দেখেছি যে ওই তত্ত্ব অনুসারে আমরা যদি তার ভেলোসিটি ক্যালকুলেট করি, বা মানে যে ইলেকট্রন রিভলভ করছে তার যদি রেডিয়াস ক্যালকুলেট করি, বা তার এনার্জি যদি ক্যালকুলেট করি, এবং সেখান থেকে যদি স্পেকট্রামে যায়, তখন এগুলো সবগুলো কিন্তু এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা এই জায়গাতে চলে যাই ওখানে নিলস বোরের পরমাণু মডেল, বা অনেক সময় এটাকে বলা হয় কোয়ান্টাম পোস্টুলেট বলা হয়। কোয়ান্টাম পোস্টুলেট নিলস বোরের স্বীকার্য। তার মানে এখানে আমরা লিখব বোরের
স্বীকার্য পোস্টুলেট, বোরের স্বীকার্য পরমাণু মণ্ডল। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি আসবে, ওখানে কোনো নির্দিষ্ট ছিল না, এখানে কি বললো যে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে এবং প্রত্যেকটি কক্ষপথের শক্তি আলাদা এবং প্রতিটি কক্ষপথের শক্তি আলাদা। প্রত্যেকটা কক্ষপথের কি হবে, শক্তি আলাদা। তাহলে একটা কক্ষপথে ইলেকট্রন মুভ করছে তার এক ধরনের শক্তি, আর একটা কক্ষপথে যদি সে মুভ করে অন্য ইলেকট্রন, তার শক্তি আলাদা হবে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ইলেকট্রনগুলি কক্ষপথ পরিবর্তন করলে শক্তির শোষণ বা বিকিরণ করবে। তার মানে যখন একটা ইলেকট্রন কোনো একটা শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরে যখন অন্য কোনো শক্তি স্তরে যাবে, মানে ধরো কে একটা কক্ষ, কে এর কক্ষ নির্দিষ্ট, শক্তিটা নির্দিষ্ট, সেই শক্তি স্তরে কোনো ইলেকট্রন মুভ করছে, সে কি করলো, ধরো কে থেকে এলে জাম্প করলো, তখন কি করবে না, তখন তাকে শোষণ বা বিকিরণ করবে। আমরা পরে পড়বো যে ওই শক্তি যে এনার্জিটা, সেই এনার্জির যে ভ্যালু, সেই এনার্জির ভ্যালুটা হচ্ছে মাইনাস, মানে শক্তিটা বেশি হয়। এই জন্য কি হয়, শক্তি যদি বেশি হয় তখন নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে স্থানান্তরিত করলে তাকে শক্তি দিতে হবে, অর্থাৎ শোষণ করবে। আবার যদি উল্টাটা করি, মানে উপর থেকে যদি নিচে আসে, উচ্চ কক্ষ থেকে নিম্ন, তখন বিকিরণ করবে। আমরা যখন শক্তি ক্যালকুলেশন করব তখন দেখবো যে নেগেটিভ ভ্যালু আসছে এবং ওই শক্তিগুলো কিন্তু বেশি আসছে। তাহলে কক্ষপথ পরিবর্তন করলে কি করতে হবে, তাকে শোষণ বা বিকিরণ করতে হবে। মানে একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে যখন সে জাম্প করবে, আর মাঝে কোনো এনার্জি লেভেল কিন্তু নেই। এই যে বলেছি ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে, হ্যাঁ, এবং ইলেকট্রনগুলির কক্ষপথ পরিবর্তন করলে মানে এনার্জি যে লেভেল, সেই এনার্জিগুলো নির্দিষ্ট বিকিরণ করবে এবং ওই শক্তির মান, ওই শক্তির মান এইচ নিউ এর সরল গুণিতক হবে। সরল গুণিতক হবে। তার মানে বোঝা গেল, দেখো এইচ নিউ মানে এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু প্রোটনের ফ্রিকোয়েন্সি নাও হতে পারে, মনে পড়ছে যে এইচ নিউ মানে প্রোটনের শক্তি না, ওর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, বা ওর সমানও হতে পারে, কিন্তু ওর সরল গুণিতক মানে 2, 3, 4, 5 এর সরল গুণিতক আসবে, মানে দেখো কোয়ান্টামে ঢুকে গেল এটা। আচ্ছা, বা যদি আমরা পরে দেখবো যে বিয়োগফল এইচ নিউ এর সঙ্গে সমান করছি এটা। আবার নাম্বার 3 যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সিম্বল হচ্ছে এল। কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে, মানে এল সমান আসবে h/2π ইন্টু n, যেখানে n এর ভ্যালুটা হবে 1, 2, 3 ইন্টিজার নাম্বার গুলো। n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হয়ে যাবে এটা h/2π। এই এলটা যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখি, নিশ্চয়ই আমরা 11 ক্লাসে পড়েছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু কি হয় না, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল যেমন পি, লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু mv, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে r ইন্টু পি। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি r ইন্টু পি আসে, মানে এল ভেক্টর যদি ভেক্টর টার্মে রাখি তাহলে হচ্ছে r ভেক্টর ক্রস p ভেক্টর। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর ফর্ম, আর সিম্পল ফর্মটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে যদি আমরা করি সিম্পল ফর্মটা থেকে, আর আরটা হচ্ছে তোমার ওই
যে রেডিয়াসে মুভ করছে পার্টিকেলটা, মানে যেখান থেকে ফিক্সড পয়েন্ট থেকে, সেটা সিজিও হতে পারে, ভরকেন্দ্র রেসপেক্টও অনেক সময় মুভ করে, বা দুজনের মধ্যে আবার কমন সিজি তৈরি হয় অ্যাটমের ক্ষেত্রে, সেটাও হতে পারে। আচ্ছা, টি মানে কি এম ভি, লিনিয়ার মোমেন্টাম। তাহলে দেখো এল সমান এম ভি, বা যদি আমরা একশোকে সাজিয়ে লিখি এম ভি আর, তাহলে কি আসছে এম ভি আর। বা যদি আমরা এটাকে অ্যাঙ্গুলার স্পিডে কনভার্ট করে দিই, তাহলে দেখো আসবে ভি সমান ওমেগা ইন্টু আর, তার মানে হচ্ছে এম ওমেগা আর আবার একটা আর, এই যে ভি সমান ওমেগা আর হয় না, তার মানে দেখো এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এইটা টার্ম বা এই যে কোনো খরচ, তার মানে এখানে আমরা লিখবো এম ভি আর সমান হচ্ছে এন এইচ বাই 2 পাই, এটা হবে, যেখানে এনটা ইন্টিজার নাম্বার। তার মানে দেখো এই যে রেডিয়াসটা, এটা কি করছে, এইচ 2 পাই তো কনস্ট্যান্ট, এরপর স্পিড হচ্ছে কি বললো না, একটা পক্ষে নির্দিষ্ট স্পিড আছে। তার মানে এখানে দেখো, বা যদি আমরা রেডিয়াসের সঙ্গে এটা যে কোনো একটা ফিক্স রাখি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যেটা কোয়ান্টাইজেশন চলে আসছে, মানে কোয়ান্টাম মেকানিক্স যেহেতু এনটি ইন্টিজার সব এনটি, মানে এর মিডিলে কোনো আসবে না। বা আমরা যখন রেডিয়াস ক্যালকুলেট করবো তখন দেখবো যে ফার্স্ট অরবিটের যে রেডিয়াস, সেকেন্ড অরবিট যখন আসছে তার সঙ্গে একটা ইন্টিজার মাল্টিপ্লাই হচ্ছে, মানে তার বা এনার্জিগুলো দেখবো যে ইন্টিজার মাল্টিপ্লাই হচ্ছে, কোনো ফ্র্যাকশনের আসবে না ওই এনার্জি লেভেলটা, মানে ফ্র্যাকশন আসবে মানে একটা এনার্জি লেভেল, তার যে এনার্জি আছে তার মিডিলে, দুটো এনার্জির মধ্যে মিডিলে আর কোনো এনার্জি কিন্তু পাওয়া যাবে না। তাহলে কি হয়ে গেল, এটা ডিসক্রিট এনার্জি লেভেল হয়ে গেল, মানে পুরোটাই হয়ে গেল তোমার বিচ্ছিন্ন হয়ে গেল, অবিচ্ছিন্ন কোনো এখানে কিন্তু গল্প আসছে না। ব্যাস। আরেকটা হচ্ছে যে যখন ইলেকট্রনগুলো মুভ করছে তার ক্ষেত্রে যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, মানে যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, সেই কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কিন্তু এখানে কাজ করবে। কিন্তু কাজ করলেও সেই কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করলো, তারা দুজনকে ব্যালেন্স করে দেবে কিভাবে না, বলছে ধরো এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ ইলেকট্রন, এইকে টানবে এই ডিরেকশনে কুলম্বিক ফোর্স এফসি, এই অপোজিট ডিরেকশনে একটা আমরা ফোর্স দিই, সেই ফোর্সটা হচ্ছে অপকেন্দ্র বল বলে, সেই অপকেন্দ্র ফোর্সটার সঙ্গে কি করবে, ওটা হচ্ছে তোমার সেন্টিফিউগাল, আচ্ছা এফ ছোটো সেন্টিফিউগাল সেন্টিপিটাল, মানে এফসি ধরে নিই, দুটো এফসি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এটাকে আচ্ছা এফে থাক, তাহলে এই বাইরের দিকের বলটা আর এই বলটা, মানে এই ফর্মুলাটা ফেলে লিখি যে আমরা এম ভি স্কোয়ার বাই আর, আছে না অপকেন্দ্র বলের যে আমরা রাশিমালা পেয়েছি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এর সঙ্গে কুলম্বিক ফোর্সটা কিন্তু ইকুয়াল হবে, মানে এইভাবে তারা ব্যালেন্স করে যাবে। ঠিক আছে, যে ভেলোসিটি যে অরবিটে আসবে সেই অরবিটের ভেলোসিটি এটা গেইন করে যাবে, যেটা আমরা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে পড়েছি 11 চ্যাপ্টারে, যখন আমরা স্যাটেলাইটগুলোকে মুভ করাই, মানে যে অরবিটে রাখবে যতটা রেডিয়াসে আমরা রাখবো তার উপরে ভেলোসিটিটা ডিপেন্ডেন্ট করবে। যদিও টাইম পিরিয়ডটা ডিপেন্ডেন্ট করে না ভেলোসিটির উপরে, যাই হোক স্কোয়ার ভেরিজেজ ওই জন্য চলে আসে কত, আর কিউব চলে আসে। আচ্ছা এই ছিল তাহলে আমাদের বোরের যে মডেল, সেই বোরের মডেলের স্বীকার্য। এই স্বীকার্যগুলো যদি আমরা মেনে চলি তাহলে পরমাণু মডেলের ভিতরে যে তোমার ইলেকট্রন আছে তাদের রেডিয়াস, তারপরে তার মোমেন্টাম, তারপরে তার হচ্ছে ভেলোসিটি, এনার্জি, বা কীভাবে লাইন স্পেকট্রাম আসছে, সবগুলো কিন্তু এখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারবো। বলছি